হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজ আমরা অনেক কিছু ফ্রেজেস শিখব যেগুলো বর্তমানকালে ইংরেজিতে খুবই ব্যবহার হয়। এই ফ্রেজেসগুলো হলো অন দ্য ওয়ে, অন মাই ওয়ে, অন দি ইভ অফ, অন দ্য রান, অন দ্য আউটস্কার্টস, অন দ্য ভার্জ অফ, অন দ্য ব্রিঙ্ক অফ। এছাড়াও রয়েছে অন দি অফ চান্স, অন নো অ্যাকাউন্ট, অন দ্য হরাইজন, অন দ্য নট, অন দ্য মেন্ড, অন রিমান্ড এবং সবশেষে অন দ্য গ্রাউন্ড। এখানকার প্রথম ফ্রেজটি হচ্ছে অন দ্য ওয়ে, যার মানে হচ্ছে পথে বা রাস্তায়। বাড়ি ফেরার পথে তার রাগ ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল। এর ইংরেজি করার সময় আমরা অন দ্য ওয়ে ব্যবহার করতে পারি। আমরা বলবো অন দ্য ওয়ে হোম হিজ অ্যাঙ্গার গ্র্যাজুয়ালি কুল ডাউন। আমরা স্টেশনের রাস্তায় আছি এবং স্টেশনে যাচ্ছি। উই আর অন দ্য ওয়ে টু দ্য স্টেশন। পথে আমার বন্ধু আমাকে হাত নাড়ল। এর ইংরেজি হবে অন দ্য ওয়ে মাই ফ্রেন্ড ওয়েভড এ হ্যান্ড টু মি। সে কাজে যাওয়ার পথে হেডফোনে গান শোনে। এর ইংরেজি হবে হি লিসেন্স টু মিউজিক অন হিজ হেডফোনস অন দ্য ওয়ে টু ওয়ার্ক। এর আগে যে ফ্রেজটি আমরা দেখেছি সেটি ছিল অন দ্য ওয়ে, যার মানে হচ্ছে পথে বা যাবার পথে। এবারের ফ্রেজটি হচ্ছে অন মাই ওয়ে। স্পোকেন ইংলিশে এটি খুবই ব্যবহার হয়, যার মানে হচ্ছে আমার পথে বা আমার যাবার পথে, অর্থাৎ আমি যে নির্ধারিত স্থানে যাব তার পথে বা তার দিকে। যেমন আমি বইয়ের দোকানে যাচ্ছি, এর ইংরেজি হবে আই এম গোয়িং টু দ্য বুক স্টোর। কিন্তু এখানে আমরা বলছি আই এম অন মাই ওয়ে টু দ্য বুক স্টোর, মানে আমি বইয়ের দোকানের দিকে যাচ্ছি, এখনো আমার যাওয়া শেষ হয়নি। আমি তোমাকে বাড়ি ফেরার পথে ছেড়ে দিতে পারি। এর ইংরেজি আমরা এভাবে বলবো আই ক্যান ড্রপ ইউ অফ অন মাই ওয়ে হোম। আমি কাজে যাওয়ার পথে সেতুটি পার হই। এর ইংরেজি হবে আই পাস দ্য ব্রিজ অন মাই ওয়ে টু ওয়ার্ক। সবশেষে আমি সময় পেলে বাড়ি ফেরার পথে তোমার কাছে যাব। এর ইংরেজি হবে ইফ আই হ্যাভ টাইম আই উইল ভিজিট ইউ অন মাই ওয়ে হোম। কোনো কিছু শুরু হওয়ার আগের সময়কে আমরা বলি প্রাক্কালে, যার ইংরেজি হবে অন দি ইভ অফ, যার মানে হচ্ছে প্রাক্কালে। পরীক্ষা শুরুর প্রাক্কালে আমার শরীর খারাপ লাগছিল। এর ইংরেজি আমরা এভাবে বলবো আই ওয়াজ ফিলিং আনওয়েল অন দি ইভ অফ দি এক্সামিনেশন বা এক্সাম। নির্বাচন শুরু হওয়ার আগে বা নির্বাচনের প্রাক্কালে হিংসা শুরু হয়েছিল। এর ইংরেজি হবে অন দি ইভ অফ দি ইলেকশন ভায়োলেন্স ব্রোক আউট। বিমানটির যাত্রা শুরু হওয়ার প্রাক্কালে ভয়াবহ একটি ঘটনা ঘটল। A terrible incident occurred on the eve of the plane's departure. আজ সিনেমা শুরু হওয়ার প্রাক্কালে সমস্ত টিকিট বিক্রি হয়ে গেল। এর ইংরেজি এইভাবে হবে টুডে অন দি ইভ অফ দ্য স্টার্ট অফ দ্য মুভি অল টিকিটস ওয়ার সোল্ড আউট। এবারের ফ্রেজটি হলো অন দ্য রান, যার মানে দুটো হতে পারে, একটি হচ্ছে পলায়নরত আর একটি হতে পারে ব্যস্ততায়। সে পুলিশের হাত থেকে পলায়নরত। সাধারণত আমরা এর ইংরেজি এইভাবে বলতে পারি হি ইজ ফ্লিইং ফ্রম দ্য পুলিশ। ফ্লি মানে হচ্ছে পলায়নরত। তো এখানে আমরা ব্যবহার করব অন দ্য রান। তো এর ইংরেজি হবে হি ইজ অন দ্য রান ফ্রম দ্য পুলিশ। 3 দিন পালিয়ে থাকার পর চোরদের আবার ধরা হলো। এর ইংরেজি হবে দ্য থিভস ওয়ার রিক্যাপচার্ড আফটার 3 ডেজ অন দ্য রান। আমি সারাদিন ব্যস্ততায় কাটিয়েছি বা দৌড়দৌড়িতে কাটিয়েছি, আর আমি এখন ক্লান্ত। এখানে ব্যস্ততার জন্য আমরা অন দ্য রান ব্যবহার করব। আমরা কিন্তু বিজি ব্যবহার করতে পারতাম। তো সেন্টেন্সটি হবে আই হ্যাভ বিন অন দ্য রান অল ডে অ্যান্ড আই এম টায়ার্ড নাও। আজকাল মনে হচ্ছে সে ব্যস্ততায় খাচ্ছে। এর ইংরেজি এইভাবে হবে হি সিমস টু ইট অন দ্য রান দিস ডেজ। এবারের ফ্রেজটি হচ্ছে অন দ্য আউটস্কার্টস, মানে হচ্ছে প্রান্তবর্তী স্থানে, মানে মেইন জায়গা থেকে অনেকটা দূরে। আমরা শহরটির প্রান্তবর্তী স্থানে থাকি, তাহলে আমরা এর ইংরেজি এইভাবে বলতে পারি উই লিভ দ্য ফার্দেস্ট ফ্রম দ্য সেন্টার অফ দ্য সিটি। নর্মালি আমরা এভাবে বলি, কিন্তু আমরা যদি অন দ্য আউটস্কার্টস দিয়ে বলি তাহলে আমরা বলবো উই লিভ অন দ্য আউটস্কার্টস অফ দ্য সিটি। শহরের প্রান্তবর্তী স্থানে তাদের বেশ বড় জায়গা আছে। দে হ্যাভ এ কোয়াইট বিগ প্লেস অন দ্য আউটস্কার্টস অফ দ্য সিটি। শহরের প্রান্তবর্তী স্থানে আমরা দেখলাম একটি আবাসন তৈরি হচ্ছে। এর ইংরেজি অন দ্য আউটস্কার্টস দিয়ে হবে অন দ্য আউটস্কার্টস অফ দ্য সিটি উই স এ হাউজিং এস্টেট বিং বিল্ড। শহরের প্রান্তবর্তী স্থানে এসে আমাদের গাড়িটি বিকল হয়ে গেল। এর ইংরেজি হবে
আওয়ার কার ব্রোক ডাউন অন দ্য আউটস্কার্টস অফ দ্য সিটি। অন দ্য ভার্জ অফ, যার মানে হচ্ছে প্রান্তে বা দ্বার প্রান্তে বা দোরগোড়ায়। এই প্রজাতিটি বিলুপ্তি হওয়ার দোরগোড়ায়। এর ইংরেজি হবে দি স্পিসিস অন দ্য ভার্জ অফ এক্সটিংশন। তারা বিবাহ বিচ্ছেদের দ্বার প্রান্তে। দে আর অন দ্য ভার্জ অফ ডিভোর্স। তাদের কোম্পানিটি দেউলি হওয়ার দ্বার প্রান্তে। এর ইংরেজি হবে দেয়ার কোম্পানি ইজ অন দ্য ভার্জ অফ ব্যাংক্রাপ্টসি। দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে। এর ইংরেজি হবে দ্য কান্ট্রিজ ইকোনমি ইজ অন দ্য ভার্জ অফ কলাপস। অন দ্য ভার্জ অফ এই ফ্রেজটির মতো আরেকটি ফ্রেজ হচ্ছে অন দ্য ব্রিঙ্ক অফ। এর মানে হচ্ছে দ্বার প্রান্তে, তবে এটি ভালো খারাপ দুটো ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন দুটি দেশ যুদ্ধের দ্বার প্রান্তে। এর ইংরেজি হবে দ্য টু কান্ট্রিজ আর অন দ্য ব্রিঙ্ক অফ ওয়ার। সে ঠিক খাদের ধারে বা দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল। এর ইংরেজি হবে হি ওয়াজ স্ট্যান্ডিং রাইট অন দ্য ব্রিঙ্ক অর এজ অফ দ্য ডিচ। ডাক্তাররা এই রোগের ভ্যাকসিন বের করার দ্বার প্রান্তে। ডক্টরস আর অন দ্য ব্রিঙ্ক অফ ডেভেলপিং এ ভ্যাকসিন ফর দিস ডিজিজ। তারা অর্থ নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দ্বার প্রান্তে। এর ইংরেজি হবে দে আর অন দ্য ব্রিঙ্ক অফ রিজলভিং দেয়ার লং স্ট্যান্ডিং ডিসপুট ওভার মানি। এবারের ফ্রেজটি হলো অন দি অফ চান্স, যার মানে হচ্ছে সুযোগে কিছু করা সম্ভব কিন্তু তা হয়নি বা সুযোগে। আমি ডেকেছিলাম এই সুযোগে যে সে এখনো সেখানে থাকবে, কিন্তু সে ইতিমধ্যে চলে গেছে। তো এর ইংরেজি এইভাবে হবে আই কল্ড হিম সো দ্যাট হি উড স্টিল বি দেয়ার বাট হি হ্যাড অলরেডি লেফট। আমি ফর্মটি ভর্তি করেছিলাম এই সুযোগে যে সেখানে কিছু লোক নেওয়া হবে, কিন্তু সেখানে কাউকেই নেওয়া হয়নি। এর ইংরেজি হবে I filled out the form on the off chance that some people would be taken there but no one was taken there. তার সাথে যোগাযোগ করার সময় ছিল না, তাই আমি সুযোগ বুঝে চলে এসেছি। এর ইংরেজি এভাবে হবে There was no time to contact him, so I came on the off chance. এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম on account of, যার মানে ছিল কোনো কারণে, আর এখানে আমরা দেখছি on no account, মানে কোনো কারণেই নয় বা কোনোভাবেই নয় বা কোনো ক্রমেই নয়। এবারে দেখে নেওয়া যাক কিছু সেন্টেন্সেস। এই গাছগুলো কোনোভাবেই উপড়ে ফেলা উচিত নয় বা কোনো কারণেই উপড়ে ফেলা উচিত নয়। এর ইংরেজি হবে দিস ট্রিজ শুড নট অন নো অ্যাকাউন্ট বি আপরুটেড। আমি যখন কাজ করছি তখন তুমি আমাকে কোনোভাবেই বিরক্ত করবে না। এর ইংরেজি এভাবে হবে ইউ উইল নট ডিস্টার্ব মি অন নো অ্যাকাউন্ট হোয়েন আই এম ওয়ার্কিং। কোনোভাবেই ঘরটি খোলা রাখা উচিত ছিল না। এর ইংরেজি অন নো অ্যাকাউন্ট দিয়ে হবে দ্য রুম শুড নট অন নো অ্যাকাউন্ট হ্যাভ বিন লেফট ওপেন। আপনার কোনো অবস্থাতেই ব্যক্তিগত ব্যবহারের জন্য অফিসিয়াল জিনিসপত্র নেওয়া উচিত নয়। এর ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটি এইভাবে বলবো ইউ মাস্ট অন নো অ্যাকাউন্ট টেক অফিসিয়াল থিংস ফর পার্সোনাল ইউজ। অন দ্য হরাইজন এই ফ্রেজটির দুটো মানে হতে পারে, শীঘ্রই ঘটতে পারে বা দিগন্তে। দিগন্ত বলতে হচ্ছে আকাশ আর সমতল ভূমি যেখানে একসাথে মেশে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে পরিবেশে খুব শীঘ্রই বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে। এর ইংরেজি এইভাবে হবে Scientists believe that major changes in the environment are on the horizon. আবার অন দ্য হরাইজনের বদলে আমরা এমন করেও বলতে পারি অ্যাবাউট টু অকার সুন। শীঘ্রই বড় ধরনের এক অর্থনৈতিক সংকট ঘনিয়ে আসছে। বড় ধরনের কিছু আসছে, এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ভার্বটিকে লুম। আর সেন্টেন্সটি হবে অ্যান ইকোনমিক ক্রাইসিস ইজ লুমিং অন দ্য হরাইজন। আমি দিগন্তে একটি জাহাজ দেখতে পাচ্ছিলাম। এর ইংরেজি হবে I could see a ship on the horizon. সবশেষে এই বাক্যটি পূব দিগন্তে ঘন কালো মেঘ জমেছে। এর ইংরেজি হবে ডার্ক ক্লাউডস আর গ্যাদারিং অন দি ইস্টার্ন হরাইজন। এবারের ফ্রেজটি হচ্ছে অন দ্য নট, যার মানে হচ্ছে দলের সাথে বা গ্রুপের সাথে বা সবার সাথে আলোচনা ছাড়াই গৃহীত। মন্ত্রীর প্রস্তাবগুলো আলোচনা ছাড়াই পাশ হয়। এর ইংরেজি হবে দ্য মিনিস্টার্স প্রপোজালস আর পাসড অন দ্য নট। ম্যানেজার আলোচনা ছাড়া প্রস্তাবটি অনুমোদন করলেন, মানে নিজে নিজেই অনুমোদন করে নিলেন। দ্য ম্যানেজার অ্যাপ্রুভ দ্য প্রপোজাল অন দ্য নট। আমাদের রাজ্যে সবকিছুই আলোচনা ছাড়াই সম্পন্ন হয়। ইন আওয়ার স্টেট এভরিথিং গোজ থ্রু অন দ্য নট। এবারে এই বাক্যটি আলোচনা ছাড়াই বড় প্রকল্পের জন্য তহবিল অনুমোদিত হয়েছিল।
এর ইংরেজি হবে ফান্ডস ফর মেজর প্রজেক্টস ওয়ার অ্যাপ্রুভড অন দ্য নট। অন দ্য মেন্ড এই ফ্রেজটির মানে হচ্ছে সেরে ওঠা বা অসুস্থ থাকার পর সুস্থ হয়ে ওঠা বা ভালোর দিকে যাওয়া। তার ভাইরাল জ্বর ছিল, কিন্তু সে এখন সেরে উঠেছে। নর্মালি আমরা এর ইংরেজি এইভাবে বলি, হি হ্যাড এ ভাইরাল ফিভার বাট হি ইজ রিকভারিং নাও। আর যদি আমরা অন দ্য মেন্ড এই ফ্রেজটি দিয়ে বলি, তাহলে আমরা বলবো হি হ্যাড এ ভাইরাল ফিভার বাট হি ইজ অন দ্য মেন্ড নাও। তুমি আবার সেরে উঠেছো দেখে আমি খুশি। এর ইংরেজি এইভাবে হবে, আই এম গ্ল্যাড টু সি ইউ আর অন দ্য মেন্ড অ্যাগেইন। তুমি কি বিশ্বাস করো অর্থনীতি সত্যিই ভালোর দিকে যাচ্ছে? এর ইংরেজি নর্মালি আমরা এমন করে বলি, ডু ইউ বিলিভ দ্য ইকোনমি ইজ রিয়েলি ইমপ্রুভিং। আবার যদি আমরা অন দ্য মেন্ড এই ফ্রেজটি দিয়ে বলি, তাহলে আমরা বলবো, ডু ইউ বিলিভ দ্য ইকোনমি ইজ রিয়েলি অন দ্য মেন্ড। এবারে এই ফ্রেজটি আমরা নিউজ পেপারে বেশি পাই, অন রিমান্ড, যার মানে হচ্ছে কোনো দোষী আদালতের বিচার শুরুর আগে যখন কারাগারে বা জেলে থাকে। এই মন্ত্রী 18 মাস ধরে রিমান্ডে বা জেলে আছেন। এর ইংরেজি হবে, দিস মিনিস্টার হ্যাজ বিন অন রিমান্ড ফর 18 মান্থস। তারা প্রায় 4 মাস রিমান্ডে ছিল এবং তারপর হাইকোর্টে তোলা হয়। দে ওয়ার অন রিমান্ড ফর অ্যাবাউট 4 মান্থস অ্যান্ড দেন প্রডিউসড অ্যাট দ্য হাইকোর্ট। বর্তমানে তাকে রিমান্ডে রাখা হয়েছে। এর ইংরেজি হবে, হি ইজ কারেন্টলি বিং হেল্ড অন রিমান্ড। এবারে শেষ করা হচ্ছে এই ফ্রেজটি দিয়ে, অন দ্য গ্রাউন্ড, যার মানে হতে পারে মাটিতে বা সাধারণ জনগণের মধ্যে। আমি এটি মাটিতে পড়ে থাকতে দেখলাম। এর ইংরেজি হবে, আই স ইট লাইং অন দ্য গ্রাউন্ড। তাদের এই কার্যকলাপে সাধারণ জনগণের মধ্যে প্রচুর সমর্থন রয়েছে। এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি, দে হ্যাভ এ লট অফ সাপোর্ট ফ্রম দ্য জেনারেল পাবলিক ইন দিস অ্যাক্টিভিটি। এবারে আমরা বলবো অন দ্য গ্রাউন্ড এই ফ্রেজটি দিয়ে, আর সেন্টেন্সটি হবে, দে হ্যাভ এ লট অফ সাপোর্ট অন দ্য গ্রাউন্ড ইন দিস অ্যাক্টিভিটি। এই রাজনৈতিক দলটি একসময় সাধারণ জনগণের মধ্যে প্রচুর সমর্থন পেয়ে আত্মপ্রকাশ করেছিল। এই বাক্যটির ইংরেজি আমরা এইভাবে বলতে পারি, দিস পলিটিক্যাল পার্টি ওয়ান্স ইমার্জড উইথ এ লট অফ সাপোর্ট অন দ্য গ্রাউন্ড। ইংরেজি জানার ক্ষেত্রে এই ধরনের নতুন নতুন ফ্রেজেসগুলো আমাদের খুবই জানা দরকার। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।